এসআইআর এর প্রতিবাদে বাংলা একতা মঞ্চের সাংবাদিক বৈঠক এই মুহূর্তে সিও দপ্তরের সামনে সরাসরি। সবাই চেষ্টা করছেন, ইসিআইও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, হোপ যে তাতে কিছুটা গ্যাপ মিটবে। কিন্তু এটা জরুরি যে নাগরিক সমাজের পক্ষ থেকে সেটা যে কজনই হোক আমরা, এবং আমাদের যেটা ইন্দ্রদীপদা বলছেন যে আমাদের কথায় কতটা কি হবে আমরা জানি না, কিন্তু কোথাও একটা রেকর্ড থাকা প্রয়োজন, কোথাও একটা চিহ্ন ছেড়ে যাওয়া প্রয়োজন যে নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে মানে কোথাও একটা নজরে রাখছে, বা তারা নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে পর্যবেক্ষণ নাগরিক সমাজও কিন্তু করছে, এবং সেটার দিকে কিভাবে সেটা করা হচ্ছে, তাতে তার ফল কি হচ্ছে, সুদূরপ্রসারী ফল কি হচ্ছে, ইমিডিয়েট ফল কি হচ্ছে, সেই জিনিসগুলো নাগরিক সমাজ কিন্তু বুঝতে পারছে, এবং তারা সেই জন্যেই সেই কথাটা বলার জন্যই কিন্তু আজকে মূলত আমাদের আসে। তার মানে কি নাগরিক সমাজ আপনারা এটাকে এই যে এসআইআর এটাকে আপনারা সমর্থন করেন? একদম করি। এটা সমর্থন অসমর্থনের প্রশ্নই নয়, কেননা এসআইআর আজকে যদি আমার সংবিধান বলে যে এরকম একটা কোনো অপশান আছে, এরকম একটা জিনিস করা, এবং সেটা যদি একটা দেশের সরকার নির্ধারণ করেন যে সেটা করা হবে, এটা আমি একজন ব্যক্তি হিসেবে সমর্থন বা অসমর্থন। সেই সময় দাঁড়িয়ে কি শুনেছিলেন যে 70 জন মানুষ মারা গেছেন? নর্মালি বিএলওরা গেছিলেন, সেখানে চেক করেছেন, তিনি ওই বাড়িতে থাকেন, তিনি ভোটার, সেখানে নাম তুলেছেন। এই যে নাগরিকত্ব নিয়ে একটা শুরু হয়েছে, নাগরিকত্বর সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সম্পর্কই নেই, এমনকি সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা আছে জাতীয় নির্বাচন কমিশন নাগরিকত্ব কে পাবে কে পাবে না, কে নাগরিক কে নাগরিক নয়, এটা তাদের আওতাতেই পড়ে না, আইনগতভাবে তাদের আওতায় পড়ে না। কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেটার বিরোধিতা নিশ্চিতভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে করা হবে, এবং নাগরিক সমাজ পশ্চিমবাংলায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাকি রাজ্যগুলোতে যেভাবে হয়তো হয়েছে সেখানে তাদের নাগরিক সমাজরা কতটা সোচ্চার ছিলেন জানি না, কিন্তু পশ্চিমবাংলার নাগরিক সমাজ সোচ্চার থাকবেন। আমাদের সঙ্গে বাকি আরও যারা এসছেন, মারুফ হোসেন এসছেন, অভিষেক রয় এসছেন, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় এসছেন, আমরা প্রত্যেকে মিলেই আজকে এই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্যে উপরে যা যা আলোচনা হলো পুরোটাই বললাম। আচরণ করছে সিইও দপ্তর বা গোটা কমিশন, এত মানুষের মৃত্যু, যেভাবে এত বিএলওদের উপরে প্রেশার হচ্ছে, একটা সময়ের অসংকুলন চোখে পড়েছে। সত্যি কথা বলতে কি পক্ষপাত দুষ্ট কিনা সেটা অনেক বড় কথা, সেটা আবার রাজনৈতিক তরজার মধ্যে চলে যাবে। তবে একটা কথা চোখের সামনে দেখতে পেয়েছি বা সেটা প্রত্যক্ষ করেছি, সেটা একটা ওভারঅল একটা অল্প সময়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজটা হচ্ছে, সেটা কিন্তু মানে প্রত্যক্ষ আমরা সকলেই করতে পারছি। মানে যেটা 1 বছর ধরে করা যেত, হঠাৎ করে 2 মাসের মধ্যেই কেন এটাকে শেষ করতে হচ্ছে? 7,66,00,000 ভোটার, তাদের এই বিপুল সংখ্যক মানুষকে নিয়ে এত তাড়াহুড়ো করে করতে গিয়ে যে সমস্ত নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রতিও আমরা সমব্যথী, যে তাদেরও তো কষ্ট হচ্ছে, দিন রাত তাদেরকে পরিশ্রম করে এটা করতে হচ্ছে, সেটা তো চিন্তার বিষয়। আজকে সেটা করতে গিয়ে তাদের মধ্যে যারা মানসিকভাবে চাপ নিতে পারছেন না, অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি কিছু লোকজন প্রাণও হারিয়েছেন, এইগুলো তো দুঃখজনক। একজন স্বাধীন দেশের, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মহিমা, সংসদীয় গণতন্ত্রের, সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার তো প্রয়োজন আছে, আলাপ আলোচনার প্রয়োজন আছে, সেগুলোই করা হয়েছে। আমরা না, এনআরসিসিএ আন্দোলনের সময় একটা স্লোগান হয়েছিল সারা দেশব্যাপী, আমরা মানে হঠাৎ করে আমরা 4 জন উঠে হাত তুলে বলিনি যে আমরা কাগজ দেখাবো না, হয়তো আপনিও বলেছিলেন জানি না। মানে যদি কাউকে ভোট দিতে হয় তাহলে তো সেই কাগজ দেখানোটা তো এখন বাধ্যতামূলকই হয়েছে, এবং সেটা তো শুধু এসআইআর এর ক্ষেত্রে না, এটা তো বহু সময় থেকে বহু কাগজ দেখানো বাধ্যতামূলক হয়ে পড়ছে আর কি। সেটা সেই সত্যি কথা বলতে কি গত 10-15 বছর ধরে বারবার করে আমরা প্রত্যেকবার শুনেছি যে কিছু না কিছু কাগজ দেখাতে হবে, না দেখালে আমি ব্যাংকের ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবো না, আমি নাগরিক থাকবো না, আমি আমার বেসিক কোনো সরকারি জায়গায় কোনো পরিষেবা পাওয়ার জন্য আমাকে বলা হলো একটি বিশেষ জিনিস সেটা করাটা বাধ্যতামূলক। সেটা সবাই মিলে গিয়ে আমরা করলাম লাইন দিয়ে দাঁড়িয়ে, তারপর বলা হলো আরেকটা জিনিস, তারপর আবার বলা হলো না এইটা করতে হবে, সেটা না করলে হবে না, এখন আবার ভোট দিতে গেলে সেটা এসআইআর আপনাকে নাম তুলতে হবে। তো ক্রমাগত আমরা কিছু না কিছু কয়েক বছর অন্তর অন্তর পরীক্ষা দিয়ে যাচ্ছি আর কি, এটা মনে হচ্ছে। বারবার প্রশ্ন হলো অনুপ্রবেশকারী হিসেবে, এখনো পর্যন্ত যা খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, অনুপ্রবেশকারী হিসেবে কোনো কিছু এখনো তথ্য
সামনে আসেনি। কিন্তু যারা এখানে ফেস করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নাগরিক, এমন নয় যে এখানে ভোটার না, তাদেরই কিন্তু এই ফেসটা করতে হচ্ছে, মানে যারা হয়রানি, অনেকেই বলছে যে হয়রানি শিকার হতে হচ্ছে। পুরো বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? অনুপ্রবেশকারীদের সরানোর জন্য কি এটা কি পদ্ধতি নাকি? অনুপ্রবেশের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। অনুপ্রবেশ কারা করবে, মানে অনুপ্রবেশকারী কারা আছেন না আছেন এটা দেখার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। বারবার একই কথা, এই যে গুলিয়ে দেওয়া, এটাই সমস্যার জায়গা, এটাই হচ্ছে প্রধান সমস্যার জায়গা। অনুপ্রবেশকারী যদি কেউ থেকে থাকেন তাকে ধরার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাকে নাগরিকত্ব দেবেন নাকি তাকে দেশের বাইরে বের করে দেবেন সেটাও তার ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ভারতের জাতীয় নির্বাচন কমিশন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা শুধু দেখবেন ভোটার যারা নাগরিক তাদের ভোটার তালিকায় যাতে নাম ওঠে, মানে বিষয়টা হচ্ছে সমস্ত খারই খারক, সমস্ত খারক খার নয়। সুতরাং নাগরিক কে সেটা তারা ঠিক করবে না, কিন্তু প্রত্যেকটা নাগরিক যাতে ভোট দিতে পারেন সেইটা 325 নম্বর ধারায় অনুচ্ছেদে সংবিধানে লেখা আছে। কিন্তু নাগরিক সেই যদি বিদেশি নাগরিক ঢুকে পড়ে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আছে তো, একটা দেশ তো শুধু একটা, হ্যাঁ নিশ্চিতভাবে নিশ্চয়ই আছে। রাজ্য যে কোনো রাজ্যের, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সমস্ত রাজ্যেরই আছে। দেখুন আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র এবং রাজ্য দুজনের একদম সংজ্ঞাভাব মেনশন করে দেওয়া আছে কে কোন কাজটা করবে। সুতরাং বর্ডার সামলানোর দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। তারপরে সেখান থেকে ভিতরে যদি ঢুকে আসে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা আছে, তারাও যেমন সক্রিয় থাকবেন, রাজ্যের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ তারাও সক্রিয় থাকবেন, এবং এই যৌথভাবে যদি কাউকে ধরা যায় তারপরে আবার সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেই যাবে। স্বরাষ্ট্রমন্ত্রক তখন ঠিক করবেন যে তাদেরকে নিয়ে কি করা হবে। এই সম্পূর্ণ অধিকারটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কিন্তু না, সেটা ঠিক বলছে, কিন্তু যে ঢুকে গেছে সে ঢুকে গিয়ে তো আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে, বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে, পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। এই জায়গাটায় আপনার সেটা কি আপনার মনে হয় যে সেটা আমি তা বলছি না, আমি বলছি যে এটা কি আপনার শুধু মনে হয় যে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক নাকি রাজ্য সরকার উভয়েরই এর মধ্যে গাফিলতি আছে? না, কেউ নিজের দায়িত্ব কেউ এড়িয়ে যাচ্ছে না, যারা রাজ্য সরকার তাদেরও সঙ্গে এসআইআর এর ধরুন এসআইআর করে কি আটকানো সম্ভব? তাহলে বলছেন তো, বক্তব্যটা আপনি বলছেন তো এসআইআর করে আটকানো সম্ভব? দায়িত্বে এখন আমরা এটা কার দায়িত্ব সেই প্রশ্নে চলে গেছি। ঠিক আছে, চমৎকার। প্রথমত হচ্ছে আগে এটা নিঃশর্ত হয় মেনে নেওয়া যাক যে মানে অনুপ্রবেশকারীর আমার দেশে এসে ভোট দেওয়া উচিত নয়, এটা প্রথম কথা, এটা ধ্রুব সত্য। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এটা সামলানোটা কার দায়িত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব না রাজ্যের দায়িত্ব? কারণ এই তরজা আপনি চাইলে চালিয়ে যেতে পারি, আপনার সঙ্গে যেতে পারি, আমি বলতে পারি একটা কথা, আপনি বলবেন একটা কথা, বা দুজনে একমত হতে পারি কিছু ক্ষেত্রে, সেটা অন্য জিনিস। বিষয়টা হচ্ছে আপনার কি মনে হয় যে এসআইআর করে এসআইআর এর দায়িত্ব এটাকে আলাদা করা, ধান কোনটা আর ধান নয় কোনটা, এটা কি জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব এটা করাটা? সেটা কি রাইট এজেন্সি? জাতীয় নির্বাচন কমিশন কি সেই বিচারটা করার সঠিক এজেন্সি সাংবিধানিকভাবে? এইখানে হচ্ছে সেটাও যেরকম নয়, কিন্তু এসআইআর করলে তো আপনার আসল জিনিসটা বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? এই কারণে কিভাবে বেরোবে? বিহারে কত বেরিয়েছে তাহলে বলুন, প্রত্যেকটা রাজ্য হয়েছে আপনি দেখুন পরিসংখ্যান দিয়ে দেখা যে কত বেরিয়েছে। এই 58 লাখ তো এখনই পর্যন্ত ধরা পড়লো, Correct. এটা বেরোলো, এটা এসআইআর করতে তার মানে অমর্ত্য সেন তার মানে বিদেশি বলতে চাইছেন? তাহলে জয় গোস্বামী বিদেশি বলতে চাইছেন? একবার নয়। তাহলে 58 লাখের মধ্যে যদি অমর্ত্য সেন থাকে কোনো একটা কারণে, বা ধরুন কোনো একজন ট্রান্সজেন্ডার মানুষ থাকে যার নামটা চেঞ্জ হয়ে গেছে গত এতগুলো বছরের মধ্যে, তার মানে তিনি বিদেশি, নামের ভুল, হ্যাঁ, আর একজন অনুপ্রবেশকারী, এইটার মধ্যে আপনি বাদ বিচারটা করবেন না, ঠিক? এবার আপনি বলুন না যে যদি এক সেকেন্ড আপনি আমাকে বলুন যে আপনি ধরুন আপনি দেখলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি, এক সেকেন্ড, আপনি যেগুলো পেয়েছেন দাদা, আপনাকে আমি আপনি একই কথা জিজ্ঞেস করছি দাদা আপনি যেগুলো পেয়েছেন না সেগুলো পারলে লিখিতভাবে আধিকারিকদের জমা দিন, আমাদেরকে না বলে, বরং সেটা কাজের হবে। দরকার হলে আমরা আপনাকে সমর্থন করবো। সমস্যা নেই। এইটা হচ্ছে যে আপনি যেটা বলছেন না, এরপর তো নিশ্চয়ই আবার আসবে, লিস্ট আসবে, এরপর কি আবারও এসে দেখা করবে? দরকার পড়লে নিশ্চয়ই হবে। আমার বক্তব্য হচ্ছে আপনারা যেটা বলছেন যে কথাটা, এই দেখবেন যে 58 লাখ হোক হোয়াট এভার দ্য নাম্বার, সেই নাম্বারটার মধ্যে যে মানুষগুলো বাদ পড়েছে এমন যেন না হয় যে সেই 58 লাখের মধ্যে এমন কিছু মানুষ বাদ পড়লেন যারা যথার্থভাবে ভারতবাসী, আর
থেকে গেলে যারা ভোট দিচ্ছেন যারা লেজিট তাদের মধ্যে আসলে অনুপ্রবেশকারী রয়ে গেছে। কাজে এইটা বিচার করার কোনো উপায় কিন্তু নেই আসলে। এটা আপনি চাইছেন, আমরাও সেটাই চাইছি। বিহারেও ধরা পড়েনি, বিহারে এখন অব্দি 6 জন ধরা পড়েছে। এত লোক 65 লোকের নাম বাদ গেছিল। এখন অব্দি অনুপ্রবেশকারী তথ্য অনুযায়ী, কারণ আবার বলছি নির্বাচন কমিশন অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারেন না, তো তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ্য পাঠিয়েছিলেন। তারা যে তথ্যটা আজ অব্দি এই মুহূর্ত অব্দি যা জেনেছি তাতে 6 জন, তার মধ্যে 6 জনের মধ্যে 3 জন মুসলিম এবং 3 জন হিন্দু, তার মধ্যে একজন মারা গেছেন, তাহলে হচ্ছে 5 জন। 65 লক্ষ থেকে 5 জন, ওই 5 জনের জন্যে আজকে সারা বাংলার মানুষ, মানে আমি এবার বাংলায় ফিরে আসি, বিহার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এই মুহূর্তে। বাংলায় ওই 5টা লোককে ধরার জন্যে, মানে ধরার কথা নির্বাচন কমিশনের নয়, ধরুন তর্কের খাতিরে ওই 4 বা 5 জন অনুপ্রবেশকারী চিহ্নিত হলেন, তার জন্যে এই কোটি কোটি মানুষ প্রত্যেক দিন হেনস্থার শিকার হবেন। 104 বছরের মানুষ এইভাবে কোলে করে তুলে আনছে, আপনারাই দেখিয়েছেন, আপনাদের থেকেই তো আমরা জানতে পেরেছি। তো তাকে আসতে হবে প্রমাণ করতে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে তিনি ভারতবর্ষে বসবাস করেন, তাকে আসতে হবে প্রমাণ করতে যে তিনি এইখানের বৈধ ভোটার। প্রবলেমটা সেই জায়গায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.